ওয়েলকাম টু সানসেট একাডেমি। সানসেট একাডেমি আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের ইন্ডিয়ান পলিটি যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে মৌলিক অধিকার। আর এই চ্যাপ্টারতে কিন্তু মানুষের আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের অনেকেরই প্রবলেম হয়। সেই সমস্ত প্রবলেমগুলো আশা করছি আজকে ক্লিয়ার করে দিতে পারবো। আর মোটামুটি যে সমস্ত কোশ্চেনগুলো আসে ডব্লিউবিপিএসসির পরীক্ষাতে সেগুলো অলমোস্ট এর মধ্যে কভার হয়ে থাকবে। আশা করছি এটা পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। একটু ডেপথে রাখার চেষ্টা করেছি, কেননা কোশ্চেন এখন খুব আপডেট হচ্ছে, একটু ট্রিকি কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন থাকছে, তো সেটা যাতে পারা যায় সেই রকমভাবে আমি কিন্তু আজকে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, মোটামুটি একটা সূচিপত্র মতন করা আছে, এটা অত গুরুত্বপূর্ণ নয়। মেন চলে আসে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসটা কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের যে সংবিধান মৌলিক অধিকার দিয়েছে আমাদেরকে, যার গ্যারান্টি হিসাবে আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে। আমাদের এই অধিকারগুলো ক্ষুণ্ণ হলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, হাইকোর্টে যেতে পারি। কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইটস বা অধিকার, সেটা কি? আমাদের এমন কিছু কিছু অধিকার যেটা আমাদেরকে স্বাধীনভাবে চলতে সাহায্য করে, আমাদের যে ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি মর্যাদা আছে, সেগুলো রক্ষা করে। এই কনসেপ্টগুলোকে নিয়েই কিন্তু আমাদের মৌলিক অধিকার তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই উৎসর কথা যদি বলি, এই উৎসটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। আমেরিকার বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমাদের সংবিধানে মৌলিক অধিকার নেওয়া হয়েছিল। এবং এই মৌলিক অধিকারটি রয়েছে আমাদের পার্ট 3-তে, আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কিন্তু আমাদের এই মৌলিক অধিকারগুলি রয়েছে। ঠিক আছে, আর এই মৌলিক অধিকারকে বলা হয়ে থাকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা, বা পার্ট 3-কে বলা হয়ে থাকে ভারতের ম্যাগনা কার্টা। ঠিক আছে, ওই তো ফান্ডামেন্টাল রাইটস কি এটা বললাম। এটা যদি আমি দেখি যে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আমাদের ফান্ডামেন্টাল রাইটে, সেটা হচ্ছে জাস্টিসেবল। জাস্টিসেবল মানে কি? আমাদের কোনো যে নাগরিক আছে, সেই নাগরিকের যদি মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়ে যায়, মানে আমাদের মৌলিক অধিকারগুলি আমরা ঠিকভাবে মানে বাধাপ্রাপ্ত হচ্ছে বা হচ্ছে, তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্ট যেতে পারি বা হাইকোর্ট যেতে পারি। সুপ্রিম কোর্ট যেতে পারি আমরা আর্টিকেল 32 অনুযায়ী, এবং হাইকোর্ট যেতে পারি আর্টিকেল 226 অনুযায়ী। ঠিক আছে, আমরা কিন্তু যেতে পারি আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অ্যাবসলিউটও নয়। ঠিক আছে, যেটা আছে অবাধ নয় বা পরম নয়, অ্যাবসলিউট নয়। আমাদের কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন কিন্তু আমাদেরকে এই যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর উপর কিন্তু আরোপ করা যেতে পারে কোনো আইন দ্বারা। বা ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে এমার্জেন্সির টাইমে কিন্তু আমাদের আর্টিকেল 20 এবং 21 এই দুটো বাদ দিয়ে কিন্তু বাকি যে সমস্ত মৌলিক অধিকারগুলি আছে সেগুলোকে কিন্তু স্থগিত রাখা যেতে পারে। তাহলে কি কোন দুটোকে রাখা, মানে কোনো সময়ই আমাকে কি বলছো ওটাকে স্থগিত রাখা যাবে না বা বাদ দেওয়া যায় না, সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং 21। এই দুটি আর্টিকেলকে কিন্তু আমরা এমার্জেন্সি টাইমেও আমরা এটাকে রেস্ট্রিক্ট করতে পারি না। ঠিক আছে, আচ্ছা চলো, যদি মৌলিক অধিকার এবং আইন অধিকার সম্পর্কে যদি একটু পার্থক্যটা বলতে বলি, যে লিগাল রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পার্থক্যটা কি? আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস হয়েছে সেটা কিন্তু সংবিধান দ্বারা সুরক্ষিত, মানে আমাদের কিছু হলেই কিন্তু আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারি বা হাইকোর্টে চলে যেতে পারি। সাধারণ আইন কিন্তু অর্ডিনারি ল, পার্লামেন্টের কোনো একটা অর্ডিনারি ল পাস করা হয়, সেই ল দ্বারা কিন্তু সুরক্ষিত থাকে। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, আমরা হাইকোর্টেও যেতে পারি আর্টিকেল 226 অনুযায়ী। ঠিক আছে, কিন্তু আইন অধিকারে বা লিগাল রাইটসের ক্ষেত্রে আমরা কিন্তু নিম্ন আদালতের মাধ্যমেই কিন্তু মামলা করতে হয় আমাদেরকে। ঠিক আছে, সংবিধানের ক্ষেত্রে যদি আমরা যাই মৌলিক অধিকারের ক্ষেত্রে, তাহলে কিন্তু এর যে সংশোধনী সেটা কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে। আর আইন অধিকারের ক্ষেত্রে কিন্তু সেটা আইনের যে কোনো সংসদের যে কোনো আইন পাস করেই কিন্তু তার পরিবর্তন করা যায়। ঠিক আছে, এবার আমরা আর্টিকেলগুলোর দিকে চলে যাব। ঠিক আছে, প্রথমে চলে আসে আমাদের আর্টিকেল 12 বা 12, যেখানে বলা আছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেটটা কি বা রাষ্ট্রের সংজ্ঞা বলতে কি? রাষ্ট্র বলতে আমরা আমাদের ভারত সরকার, ভারতের সংসদ মানে পার্লামেন্ট, তারপরে যে আমাদের কেন্দ্র সরকার বলি সেটা, আমাদের বিভিন্ন রাজ্যের যে বিধানসভা আছে এবং যে রাজ্য সরকারগুলো আছে সেগুলো, আমাদের পৌরসভা, পঞ্চায়েত, জেলা বোর্ড, সমস্ত কিছু। সোজা কথা বলতে গেলে ভারতের ভেতরে যে সমস্ত বডিগুলো আছে সেই সমস্ত কিছুই একটা রাষ্ট্রের মধ্যে পড়ে। এবং এই রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আমাদের এই আর্টিকেল 12 মধ্যে। এই যে সমস্ত মানুষকে এগুলো দেওয়া হবে, আমার মৌলিক অধিকারগুলো দেওয়া হবে, সেগুলি হচ্ছে আমাদের রাষ্ট্রের মধ্যে পড়ে যায় আর কি। ঠিক আছে, আর্টিকেল 13 কথা যদি বলি, এখানে চলে আসে আমাদের জুডিশিয়াল রিভিউয়ের কথা। জুডিশিয়াল রিভিউয়ের কথা মানে কি? জুডিশিয়াল রিভিউ হচ্ছে এমন একটা কনসেপ্ট, আগের দিন আমরা সুপ্রিম কোর্টের পিএমএল পড়ার সময় দেখেছিলাম যে জুডিশিয়াল রিভিউ কথাটা ছিল। জুডিশিয়াল রিভিউ হচ্ছে যদি আমাদের পার্লামেন্ট কোনো একটা আইন বার করলো, সে আইনটা দেখা যাচ্ছে যে যে পদ্ধতিতে আইনটি বানানো হয়েছে সেটা অসাংবিধানিক, বা যে আইনটি বানানো হয়েছে সেটাতে
কিছু এলিমেন্টস আছে যেটা আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে, সেগুলোকে রিভিউ করতে পারে সুপ্রিম কোর্ট। সে রিভিউ করার প্রসেসটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ বা পাওয়ারটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। এটা দুই রকমভাবে হয়। একটা হচ্ছে ডক্ট্রিন অফ এক্লিপস, মানে কি সংবিধান চালু হওয়ার আগে যে সমস্ত আইনগুলো ছিল সেগুলি যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয়, মানে হচ্ছে মৌলিক অধিকারের বিরুদ্ধে চলে যায়, সেই যে আইন, সেই আইনটা হয়ে যায় বাতিল। এটাকে বলা হয়ে থাকে ডক্ট্রিন অফ এক্লিপস, ঠিক আছে। এটা আর্টিকেল 13 বলা আছে। আর্টিকেল 13 বলা আছে ডক্ট্রিন অফ সেভারেবিলিটির ব্যাপারে, যেটা কি রাষ্ট্র যদি কোনো একটা আইন তৈরি করে যে আইনটা মৌলিক অধিকারকে খর্ব করে, তাহলে সেই আইনটি সম্পূর্ণরূপে বা আংশিকরূপে বাতিল বলে গণ্য হয়, যেটা বলা হচ্ছে আর্টিকেল 13(2)-এ, যেটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি। মানে কি কোনো আইন যেটা সংবিধানের আগে ছিল কিন্তু সেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে, সেটা হয়ে যাবে, সেটাও বাতিল হয়, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ এক্লিপস। এবং কোনো একটা আইন যেটা বর্তমানে তৈরি করা হচ্ছে এবং সেটাকে মৌলিক অধিকারকে খর্ব করে, তাহলে সেটাও সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ সেভারেবিলিটি, ঠিক আছে। সেভারেবিলিটি এরকম একটা প্রনাউন্স হবে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, জুডিশিয়াল রিভিউ যে কথাটি, সেটা কিন্তু আমরা আর্টিকেল 13-তে দেখতে পাচ্ছি। এই জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 32 করতে পারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস কটি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের বর্তমানে 6টি। যখন অরিজিনাল সংবিধান ছিল তখন ছিল হচ্ছে 7টি। বাদ কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে আমাদের রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, ঠিক আছে। এটা কততে আছে? এখন আছে আর্টিকেল 300-তে। আগে কোথায় ছিল? আগে ছিল হচ্ছে আমাদের আর্টিকেল 31-এ এবং কিছুটা ছিল না 19(1)-এর F-এ, ঠিক আছে। এটাকে কত সালে বাদ দেওয়া হয়েছে? 40তম সংশোধনী 1978-এ কিন্তু আমাদের সংবিধান যে সংশোধনী সম্পত্তির অধিকার, সেই সম্পত্তির অধিকারটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, এবং বর্তমানে পার্ট 12-এর আর্টিকেল 300-তে কিন্তু একটা লিগাল রাইটস হিসাবে রাখা হয়েছে, ঠিক আছে। লিগাল রাইটস হিসাবে এই সম্পত্তির অধিকারটিকে রাখা হয়েছে। আমাদের 6টি যে আছে আমাদের বর্তমানে মৌলিক অধিকার, সেটা কি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ঠিক আছে। তারপর হচ্ছে কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট, তারপরে কনস্টিটিউশনাল রেমেডিস, ঠিক আছে। এই মোটামুটি আমাদের 6টা রয়েছে। এই 6টার ব্যাপারে এবার বিস্তারিত আমরা আলোচনা করব, ঠিক আছে। প্রথমে চলে আসে আমাদের রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18। আর্টিকেল 14-তে তাহলে প্রথমে চলে আসবে আর্টিকেল 14। রাইট টু ইকুয়ালিটি সাম্যের অধিকার কততে আছে? আর্টিকেল 14 থেকে 18। এবং আর্টিকেল 14 কি বলে? আর্টিকেল 14 বলে হচ্ছে আমাদের ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো ব্যাপারে বলে। তাহলে এই দুটো কি? ইকুয়ালিটি বিফোর লটা কি বা ইকুয়াল প্রোটেকশন লটা বা কি? ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, মানে হচ্ছে আমার যেরকমই সোশ্যাল স্ট্যাটাস থাকুক না কেন, আমি কোর্টের উপরে নয়, আমি আইনের উপরে নয়। এই কনসেপ্টটাই হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। আমার মানে সোশ্যাল স্ট্যাটাস যাই থাকুক না কেন, আমি কোনো ভুল করলে আমি কোর্টের আন্ডারে আসবই, আমি একটা জুরিডিকশনের আন্ডারে আসবই। এটাই হচ্ছে কনসেপ্ট, হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের ঊর্ধ্বে কেউ নয়, ঠিক আছে। এবার যদি বলি ইকুয়াল প্রোটেকশন অফ ল কি? ইকুয়াল প্রোটেকশন ল মানে হচ্ছে আমি একটা যদি ভুল কাজ করি, তাহলে আমার যে সাজা হবে, আর একটা মানুষ যদি সেই ভুল কাজটা করে তারও সাজা সেম হবে, মানে সেম সার্কামস্ট্যান্সেসে কিন্তু সেম সাজা হবে, বা মানে আইন মানে সমান আর কি, ঠিক আছে। যে কোনো পরিস্থিতি মানে সমান পরিস্থিতি হলে আইন কিন্তু সবার জন্য সমান, সমান পরিস্থিতিতে আইন সবার জন্য সমান। তাহলে বুঝতে পারলে, মানে একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের উপরে কেউ নয়, তার সোশ্যাল স্ট্যাটাস যাই থাকুক। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে মানে আইন সবার জন্য সমান, আমার জন্য ভুল করলে এটা শাস্তি, আমার জন্য ভুল করলে এটা শাস্তি, মানে আইনটা আমার জন্য যা হবে এর জন্য তাই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। যদি বা এক্সেপশন আছে, সেখানে ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে কিন্তু ফৌজদারি মামলা করা যায় না, ঠিক আছে। এটা আর্টিকেল 361 অনুযায়ী কিন্তু বিশেষ সুবিধা পান ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপালগণ। তাদের কিন্তু পদে থাকাকালীন কিন্তু তাদেরকে ফৌজদারি মামলা করা যায় না তাদের বিরুদ্ধে, ঠিক আছে। চলে গেল আর্টিকেল 14। আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলছে? আর্টিকেল 15 বলছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। মানে কি রাষ্ট্রের কোনো নাগরিকের বিরুদ্ধে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করতে পারবে না। এটাকে হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ, ঠিক আছে। বৈষম্যমূলক আচরণের নিষেধাজ্ঞা হয়েছে আর্টিকেল 15। সিম্পল কথায় ডিসক্রিমিনেশনের কথা যদি বলা হয়, তাহলে বলা হয়েছে আর্টিকেল 15-তে সেটা মানা করা আছে, প্রহিবিশন করা আছে, ঠিক আছে। আচ্ছা, ব্যতিক্রম এখানেও আছে। ব্যতিক্রম যেমন
ওমেন, চাইল্ড, নারী, শিশু এবং সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর গোষ্ঠী, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএসদেরকে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা সরকার চাইলে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 16-তে চলে আসি। আর্টিকেল 16-তে কি বলছে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। এটা সিম্পল বিষয় যে রাষ্ট্রের কোনো যে চাকরি বাকরি হয় আর কি, ঠিক আছে, সেখানে কিন্তু কর্মসংস্থানে সমস্ত নাগরিকদেরকে সমান সুযোগ থাকবে। ঠিক আছে? চাইলে অনগ্রসর শ্রেণীতে চাকরি সংরক্ষণ দিতে পারে রিজার্ভেশনের ক্ষেত্রে, এটা মেনলি হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, চলে আসি আর্টিকেল 70, খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে? আমাদের সংবিধানে বলা হয়েছে আনটাচেবিলিটি একটি দণ্ডনীয় অপরাধ। আর্টিকেল 17 অনুযায়ী আমাদের আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ি একটি দণ্ডনীয় অপরাধ। এই যে আইন, এই আইনটি পাস হয়েছিল আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955-তে, যার বর্তমান নাম রয়েছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। তাহলে কি আর্টিকেল 17 বলছে যে কোনো প্রকারের অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি একটি দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? এবং এর বিরুদ্ধে সবসময় আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? এবং সেই অনুযায়ী একটা অ্যাক্ট পাস করা হয়, যেটি ছিল আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955, যেটির বর্তমান নাম রয়েছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। ঠিক আছে? আর্টিকেল 18 কি বলছে? অ্যাবলিশন অফ টাইটেলস। অ্যাবলিশন অফ টাইটেলস মানে হচ্ছে ভারতীয় নাগরিক মিলিটারি এবং একাডেমিক কোনো উপাধি ছাড়া কোনো প্রকারের উপাধি গ্রহণ করতে পারবে না, সেটা দেশ থেকেই হোক বা বিদেশ থেকেই কোনো যদি উপাধি পায় সেটাও গ্রহণ করতে পারবে না। মানে ভারতীয় নাগরিক কোনো মিলিটারি বা শিক্ষাগত কোনো উপাধি ছাড়া কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। যেমন রায় বাহাদুর, মহারাজা, এরকম কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। কোনটা পারবে? একটা পারবে মিলিটারি এবং একাডেমিক বা শিক্ষাগত যোগ্যতার। ঠিক আছে? এবার প্রশ্ন আসে ভারতরত্ন, পদ্মবিভূষণ এগুলো কি? এগুলো কিন্তু উপাধি নয়, এগুলো হচ্ছে সম্মাননা। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আমাদের সেকেন্ড, আমাদের যে রাইটস, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, সেটা হচ্ছে রাইটস টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, যেটি রয়েছে আর্টিকেল 19 থেকে 22। আর্টিকেল 19-এ আমাদের কিন্তু বেশ কিছু স্বাধীনতার কথা বলা হয়েছে। মেনলি বর্তমানে 6টা, আগে ছিল 7টা। ঠিক আছে? 19F-এ যেটা সম্পত্তির অধিকার ছিল সেটা কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে, এবং বর্তমানে আমাদের এই 6টি গণতান্ত্রিক স্বাধীনতা রয়েছে। 6টি গণতান্ত্রিক স্বাধীনতা কি? সেটা রয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা হচ্ছে বাক ও মতামত স্বাধীনতার বাক ও মতামত প্রকাশের বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। এর মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেসটাও অন্তর্ভুক্ত রয়েছে। তারপর হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, আমরা যে কোনো জায়গায় শান্তিপূর্ণভাবে এবং নিরস্তভাবে সমবেত হতে পারি, সেটা হচ্ছে 19B। তারপর হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা কোঅপারেটিভ সোসাইটি, আমরা যে কোনো ধরনের সমিতি বা সংঘ বা সমবায় সমিতি গঠন করতে পারি, আর্টিকেল 9C, 19(1)C। ঠিক আছে? ফ্রিডম অফ মুভমেন্ট, আমরা সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। ফ্রিডম অফ রেসিডেন্স, আমরা যে কোনো অংশে, ভারতের যে কোনো অংশে বসবাস এবং স্থায়ীভাবে বসবাস করতে পারি। এবং ফ্রিডম অফ প্রফেশন, ট্রেড, বিজনেস, আমরা যে কোনো ধরনের বৃত্তি, পেশা বা ব্যবসা, লিগাল ব্যবসা করতে পারি। এই যে 6টা যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই 6টি গণতান্ত্রিক অধিকারের কথা বলা আছে আর্টিকেল 19-এ। ঠিক আছে? যখন এমার্জেন্সি আসে তখন কিন্তু এই 19টা কিন্তু প্রথমেই বাদ করা হয়। এই 19টা আমাদের যে ফ্রিডম আছে, সেই 19টা ফ্রিডম, 19-এর যে ফ্রিডমগুলো আছে 6টি, সেই 6টি ফ্রিডমকে কিন্তু ইমার্জেন্সি এলে প্রথমেই কিন্তু রেস্ট করা হয়। ঠিক আছে? যেন বলা আছে এখানে, যেমন দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে এইগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে আমাদের রাষ্ট্র। ঠিক আছে? চলে আসি আর্টিকেল 20-এর ক্ষেত্রে। আর্টিকেল 20-এর ক্ষেত্রে কি বলছে? মেনলি হচ্ছে আমাদের যে অ্যারেস্ট, ঠিক আছে, বা অপরাধ আর কি যেগুলো আছে, কনভিনশন অফেন্স যেগুলো, ঠিক আছে, এই অনুযায়ী যে আমাদের অপরাধের দায়ে দোষী, যারা অপরাধের দায়ে দোষী তাদের সম্পর্কে যে সুরক্ষা, তাদের যে রাইটসগুলো আছে, সেই রাইটসের ব্যাপারে বলা আছে আর্টিকেল 20-তে। সিম্পল ভাষায় বললি, কোনো একটা ক্রাইম করার পর কোনো যে ব্যক্তি আছে বা দোষী আছে, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে যে সমস্ত সুরক্ষা দেওয়া হয় বা যে রাইটসগুলো দেওয়া হয়, সেই রাইটসগুলো বলা আছে আর্টিকেল 20-তে। আর্টিকেল 20-তে 1 নম্বরে কি বলা আছে? আর্টিকেল 20-1 অনুযায়ী বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে অপরাধ করার সময় প্রচলিত আইন ছাড়া অন্য কোনো আইনে শাস্তি দেওয়া যাবে না। মানে কি? মানে হচ্ছে আমি যদি আজকে চুরি করি, এই চুরি করার সময়ে যদি চুরি করার জন্য 3 মাসের জেল থাকে, তাহলে আমাকে 3 মাসেরই জেল দিতে হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে আমি চুরি করলাম 1 তারিখে, 2 তারিখে দেখা যাচ্ছে একটা আইন এলো, যে আইনে চুরির জন্য 6 মাসের জেল, ঠিক আছে, কিন্তু আমি ধরা পড়লাম 3 তারিখে, ঠিক আছে, তাহলে আমি যেহেতু 1 তারিখে চুরি করেছি, আমার সাজা কিন্তু 3 মাসই হবে,
6 মাস হবে না, এরকম একটা কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, আমি হয়তো এক্সাজারেট করতে পারি এটা, কিন্তু সিম্পল ভাষায় বলছে যে কোনো ব্যক্তি যখনই অপরাধ করবে সেই টাইমে যে মানে যে কোনো অপরাধের জন্য যতটুকু শাস্তি দেওয়া আছে সেই শাস্তিটাই দিতে হবে। তারপরে যে সমস্ত আইন চেঞ্জ করা হচ্ছে সেই অনুযায়ী তাকে শাস্তি দেওয়া যাবে না, পূর্ববর্তী যে আইন আছে সেই অনুযায়ী তাকে কিন্তু শাস্তিটা দিতে হবে। ঠিক আছে, 2 নম্বরে কি বলছে যে একই অপরাধে দ্বিগুণ শাস্তি নিষেধাজ্ঞা। মানে কি, আমি একটা অপরাধ করলাম, আমি একটা চুরি করলাম, এই চুরি করার জন্য আমাকে মানে বারবার শাস্তি দেওয়া যাবে না, বা একের বেশি বার শাস্তি দেওয়া যাবে না। আজকে আমি চুরি করলাম, তার জন্য যদি 3 মাস জেল খেটে নিই, পরবর্তীকালীন কোনো সময়ে পুলিশ চাইলে আমাকে আবার অ্যারেস্ট করতে পারবে না এবং জেল দিতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, যদি আমি অন্য চুরি করি সেটার জন্য আমাকে জেল দিতে পারে, কারণ সেটা অন্য কেস হয়ে যাবে। কিন্তু যে কেসটার জন্য আমি অলরেডি জেল খেটে নিয়েছি বা অলরেডি আমি সাজা ভোগ করেছি, ঠিক আছে, সেটা সেটার জন্য কিন্তু আমাকে দ্বিতীয়বার কোনো শাস্তি দিতে পারবে না বা অভিযুক্ত করতে পারবে না। ঠিক আছে, 3 নম্বর বলছে কি, কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আমরা যখন কোনো কোর্টে যাই তখন কোর্টে আমাদেরকে তো সাক্ষ্য দিতে হয়, উইটনেস করতে হয়, তখন কিন্তু আমাকে একজন ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে কিন্তু বাধ্য করা যায় না, তার নিজের বিরুদ্ধে নিজেকে উইটনেস করা যায় না, মানে করার জন্য বাধ্য করা যায় না। ঠিক আছে, এগুলো আর্টিকেল 20। এবার চলে আসছে আর্টিকেল 21। আর্টিকেল 21 বলছে কি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা খুব গুরুত্বপূর্ণ একজন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে, সাধারণ ব্যক্তির ক্ষেত্রে কিছু আমাদেরকে ফ্রিডম দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের পার্সোনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির জন্য আমাদের রাইটস দেওয়া আছে। যেমন কয়েকটা রাইটসের কথা যদি বলি, রাইট টু লিভলিহুড, রাইট টু প্রাইভেসি, তারপরে হচ্ছে রাইট টু ফ্রি এনভায়রনমেন্ট, ফ্রি বলা ভুল হবে, ডিসেন্ট এনভায়রনমেন্ট, তার সাথে কিন্তু ফ্রি ওয়াটার অ্যান্ড এয়ারটাও কনসেপ্ট থাকে। তারপরে স্পিডি ট্রায়াল বলা আছে, তারপরে হচ্ছে আমাদের ফেয়ার ট্রায়াল, এরকম কিছু কিছু মানে যে আমাদের রাইটস আছে আর্টিকেল 21 অনুযায়ী। ঠিক আছে, সেইগুলোকে কোনো নির্দিষ্ট আইন পদ্ধতি, একটা প্রসিডিওর মেনে, কোনো আইনের প্রসিডিওর মেনে, সেগুলো যদি সিম্পল ভাষায় বলছে, আর্টিকেল অনুযায়ী যে সমস্ত রাইটসগুলো বললাম, রাইট টু লিভলিহুড, রাইট টু আমাদের প্রাইভেসি, রাইট টু মানে লিভ উইথ হিউম্যান ডিগনিটি, এই সমস্ত কিছু কনসেপ্ট আছে, রাইট টু ফেয়ার ট্রায়াল, রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট উইথ ফ্রি ওয়াটার অ্যান্ড ফ্রি মানে কী বলবো পিওর এয়ার, এরকম কিছু যে আমাদের রাইটস আছে, সেই রাইটসগুলোকে কোনো নির্দিষ্ট আইন, একটা গভর্নমেন্ট থেকে কোনো একটা যে আইন বানানো হয়, সেই নির্দিষ্ট একটা আইন পদ্ধতি ছাড়া কিন্তু তাদের যে স্বাধীনতাগুলো আছে সেগুলো থেকে কিন্তু বঞ্চিত করা যায় না। ঠিক আছে, এ হচ্ছে 21 নম্বর আমাদের আর্টিকেল চলে গেল। এখানে মেনকা গান্ধী একটা কেস হয়েছিল, সেই কেসে যে পরিধি আছে 21-এর মানে আর্টিকেল 21-এর পরিধি, সেটাকে বিস্তৃত করা হয় এবং সেখানে এখন বলা হয় যে আমাদের যে বাঁচার অধিকার আছে, রাইট টু লিভলিহুড, ঠিক আছে, সেটাকে কিন্তু প্রশ্নমত বাঁচা থাকা নয়, বরং রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, একটা মর্যাদাপূর্ণভাবে বাঁচার অধিকার, এটা কিন্তু বলা রয়েছে। যাকে আমাদের যে অধিকারটা রয়েছে বাঁচার অধিকার, সেটা কিন্তু মানে প্রশ্নমত হলে হবে না, আমাদেরকে একটা ডিগনিটি সহ একটা মর্যাদাপূর্ণভাবে বাঁচার অধিকার দিতে হবে। এই অধিকারটা আমাদেরকে বলা রয়েছে আর্টিকেল 21-এ। ঠিক আছে, আচ্ছা, রাইট টু 21-এর এ, ঠিক আছে, আর্টিকেল 21-এর রাইট টু এডুকেশন, রাইট, এটা 86তম সংশোধনীতে 2002 আমাদের নতুনভাবে অ্যাড করা হয়। এই রাইট টু এডুকেশন কি বলে, বা 21-এর আর্টিকেল 21-এ কি বলে, বলে যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে রাষ্ট্র বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেবে। কত বছর থেকে দেবে? 6 থেকে 14 বছর বয়সী দেবে। কি দেবে? বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দিবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিবে। এবং এখানে একটা আইন বেরোয়, সে আইনটা কি? আমাদের আইনটা হচ্ছে রাইটস অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, এবং যেটি আরটি অ্যাক্ট নামে পরিচিত, যেটি 1 এপ্রিল 2010 থেকে কার্যকারী হয়। ঠিক আছে, আচ্ছা, চলে আসি আর্টিকেল 22 বা আর্টিকেল 22। আর্টিকেল 22 অনুযায়ী আমাদেরকে যে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এরকম যে কনসেপ্ট আছে গ্রেপ্তার এবং আটককাল থেকে, এখানে 2 রকমের একটা আমাদের কনসেপ্ট থাকে ডিটেনশনের ক্ষেত্রে, একটা পিউনিটিভ, একটা প্রিভেন্টিভ। ঠিক আছে, প্রিভেন্টিভ কি? অপরাধ করার পর যে শাস্তি হিসেবে আটক করা হয় সেটি হচ্ছে পিউনিটিভ, এবং অপরাধ করার আগে থেকে যদি আটক করা হয় তাহলে সেটি হয়ে যায় প্রিভেন্টিভ। তাহলে কি কনসেপ্টটা কি? একটা হচ্ছে অপরাধ করলাম আমি, যেটা নর্মালি আমাদের হয়, সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, এবং কোনো অপরাধ করার আগেই আমি করতে পারি, এই কনসেপ্টে
পুলিশ অ্যারেস্ট করলে সেটা হয়ে যাবে প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, এখানে কি যদি আমাদেরকে পিউনিটিভ ডিটেনশন অনুযায়ী অ্যারেস্ট করা হয় তাহলে আমাদেরকে 1 নম্বরে বলছে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আমাদেরকে কি কারণে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু জানাতে বাধ্য। দ্বিতীয়ত হচ্ছে নিজের পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শের অধিকার। মানে আমাকে অ্যারেস্ট করার পর আমাকে পুলিশ বা শাসক, মানে মেনলি পুলিশ হচ্ছে বাধ্য আমার একটা যে কোর্টের আমার যে অ্যাডভোকেটসের জন্য বা আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য, সেটা তারা আমার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার আমার রয়েছে, সেটা আমাদের পরামর্শ করার জন্য সে আমার সুযোগ দিতে বাধ্য। আমাকে তারা, যদি আমি অ্যারেস্ট হয়ে যাই, আমার আইনজীবীর সাথে কথা বলার জন্য আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে কি 3 নম্বরে বলছে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়, এবং অ্যারেস্ট হওয়ার পর 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট থাকে তার সামনে হাজির করতে হয়। তার জন্য যাতায়াতের সময় কিন্তু বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে হাজির করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলি প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে, প্রিভেন্টিভ ডিটেনশন মানে তো আমি বললাম যে আমি অপরাধ করতে পারি, এই অপরাধে আমাকে যদি অ্যারেস্ট করে তাহলে সেটা প্রিভেন্টিভ ডিটেনশন হয়ে যায়। ঠিক আছে, এখানে যে আর্টিকেল 22টা আছে সেখানে যে আমাদের সুযোগ সুবিধাটা দিল, আমাদের এখানে যে এই 3টে সুযোগ সুবিধা দিল আর্টিকেল 22 অনুযায়ী, এই 3টে সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা কিন্তু এনিমেলেন বা বিদেশি নাগরিক, শত্রু ভাবাপন্ন বিদেশি নাগরিককে দেওয়া হয় না, এবং প্রিভেন্টিভ ডিটেনশন ল অনুযায়ী যাকে অ্যারেস্ট করা হয় তাকে দেওয়া হয় না। ঠিক আছে, কিন্তু এখানে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে 3 মাস পর্যন্ত হাইয়েস্ট তাকে আটকে রাখা যায়। 3 মাসের বেশি যদি তাকে আটকে রাখতে যায় তাহলে একটা অ্যাডভাইজারি কমিশন বা ট্রাইব্যুনাল কমিটি গঠন করতে হয়, যেটার কোয়ালিফিকেশান মোটামুটি হাইকোর্টের জাজেসের কোয়ালিফিকেশান, অ্যাপয়েন্ট করা জাজেসের কোয়ালিফিকেশানের মতন একটা লাগে। সেই অ্যাডভাইজারি বোর্ড যদি পারমিশন দেয় তখন তাকে 3 মাস প্লাস আটকে রাখা যায়, না হলে কিন্তু 3 মাসের বেশি তাকে আটকে রাখা যায় না। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যেটা আর্টিকেল 23-24 বলছে। আর্টিকেল 23 তাহলে কি বলছে? আর্টিকেল 23 বলছে যে হিউম্যান ট্রাফিকিং বা ট্রাফিকিং ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, এটা কোনোভাবে করা যাবে না, এটাকে পুরোপুরি নিষিদ্ধ করা রয়েছে আর্টিকেল 23 অনুযায়ী। তাহলে কী করা আছে? হিউম্যান ট্রাফিকিং করা যাবে না, এবং জোরপূর্বক বা ফোর্স লেবার, জোরপূর্বক শ্রমদান বা বেগার খাটানো যাবে না। ঠিক আছে, আর্টিকেল 24 কি বলছে? আর্টিকেল 24 বলছে 14 বছরের কম বয়সী যে কোনো শিশুদের কোনো বিপজ্জনক কাজ, যেমন কারখানা, যেটা ফ্যাক্টরিজ এবং মাইন্স, এই দুটো উল্লেখ করা আছে, তার সাথে হ্যাজার্ডিয়াস এমপ্লয়মেন্টে তাদেরকে যুক্ত করা যাবে না। মানে কি আর্টিকেল 24 বলছে 14 বছরের কম বয়সী কোনো শিশুদের কোনো বিপজ্জনক কাজ, মেনলি কারখানা, খনি এবং হ্যাজার্ডিয়াস এমপ্লয়মেন্টে যুক্ত করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 24, এটা হয়ে গেল আমাদের রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। ঠিক আছে, এবার আমরা চলে আসি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা আর্টিকেল 25 থেকে 28 যেটা আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল 25 কি বলছে? আর্টিকেল 25 বলছে আমরা যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, ধর্ম আমরা প্রচার করতে পারি, ধর্ম আমরা মেনে চলতে পারি, এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে কি আর্টিকেল 25 অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ, আচরণ এবং প্রচার করার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রি প্রফেশন অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান। মানে কি আর্টিকেল 25 বলছে আমরা যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, আমরা সেই ধর্মটা প্রচার করতে পারি, সেই ধর্ম মেনে চলতে পারি, আচরণ করতে পারি, এই স্বাধীনতা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, এটা বলছে আর্টিকেল 25। আর্টিকেল 26 কি বলছে? আর্টিকেল 26 বলছে ধর্মীয় বিষয়ে কার্যাবলী পরিচালনার অধিকার, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আর্টিকেল 26 বলছে যে আমাদের ধর্মীয় বিষয় যে কার্যাবলী আছে, নানান রকম কার্যাবলী তো থাকে, সেই সমস্ত ধর্ম বিষয়ক কার্যাবলী পরিচালনা করার জন্য আমাদের কিন্তু ফ্রিডম আছে, আমাদের কিন্তু অধিকার আছে। আমরা চাইলে সেই সমস্ত যে ধর্ম বিষয়ক আলোচনাগুলি আছে, কার্যাবলীগুলো আছে, সেগুলো আমরা পরিচালনা করতে পারি। এখানে মোটামুটি 4টে একটা কনসেপ্ট, মানে 4টে একটা প্যারা আছে, যেগুলো আমাদের কার্যাবলীর মধ্যে পড়ে, তো সেটার মধ্যে আরও যাচ্ছি না। ঠিক আছে, আর্টিকেল 27 চলে আসছি আমরা। ঠিক আছে, আর্টিকেল 27 কি বলছে? কোনো নির্দিষ্ট ধর্মের উন্নতির জন্য নাগরিকদের কর দিতে বাধ্য করা যাবে না। মানে হচ্ছে নো ট্যাক্স, আমাদের হচ্ছে রিলিজিয়াস ট্যাক্স, নো রিলিজিয়াস ট্যাক্স। ঠিক আছে, ধর্মের উন্নতির জন্য কোনো নাগরিকদের ট্যাক্স দিতে বাধ্য করা যাবে না। মানে কি কোনো ধর্ম উন্নতির জন্য আমি কোনো টাকা চাইতে পারি, সে আমাকে কেউ টাকা চাইতে পারে ধর্ম উন্নতির জন্য, আমার ইচ্ছা হলে আমি দেবো, আমার ইচ্ছা না হলে দেবো না। আমাকে কেউ বাধ্য করতে পারবে না, বা আমাকে কেউ ধর্মের জন্য টাকা দেওয়ার জন্য জোর করতে পারবে না। এবং কোনো রিলিজিয়াস ট্যাক্স কিন্তু
নেই। মেন কনসেপ্ট এটাই যে কোনো বলা আছে নো রিলিজিয়াস ট্যাক্স, ঠিক আছে, কোনো ধর্ম যে ট্যাক্স আছে সেটাকে তাকে কোনোভাবে বাধ্য করা যাবে না, ঠিক আছে। আর্টিকেল 28 যদি চলে আসি, সম্পূর্ণ সরকারি অনুদানে চালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। মানে কি বলতে চাইছি যে আমাদের যে সমস্ত গভর্নমেন্ট অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মানে গভর্নমেন্ট স্কুল হোক বা গভর্নমেন্ট এডেড স্কুল হোক, সেই সমস্ত স্কুলগুলিতে ধর্ম শিক্ষা কিন্তু কোনোভাবেই প্রদান করা যাবে না, ঠিক আছে। এই চলে গেল আমাদের ধর্মীয় মানে যে অধিকার আছে সেগুলো। এবার চলে আসছে আমাদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, যেটি রয়েছে আর্টিকেল 29 এবং 30-এ। আর্টিকেল 29 কি বলছে? আর্টিকেল 29 বলছে আমাদের যে ভারতবর্ষ রয়েছে এবং ভারতবর্ষের সীমানার মধ্যে যে সমস্ত নাগরিক মানে কিছু সংখ্যালঘু আছে যাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব লিপি রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত ভাষা, লিপি, সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার সংখ্যালঘুদের রয়েছে। তাহলে কি সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, তাদের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার তাদের রয়েছে, এটা বলছে আর্টিকেল 29। মানে কি যে কোনো একটা কমিউনিটি আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, যে কমিউনিটির আলাদা ভাষা, আলাদা লিপি, আলাদা সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত কমিউনিটি কিন্তু চাইলেই তাদের মানে তাদের ভাষা, লিপি ও সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারে। এবং এই যে সংখ্যালঘুর কথা বলা আছে এটা কিন্তু ধর্মভিত্তিক নয়, এটা ধর্ম এবং ভাষাভিত্তিক, ঠিক আছে। আর্টিকেল 30 কি বলছে? সংখ্যালঘু, এখানেও তাই, এটা ধর্ম বা ভাষাভিত্তিক সংখ্যালঘু, ঠিক আছে। এই সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং তা পরিচালনা করতে পারে। মানে কি এই যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, ভাষা বা ধর্মভিত্তিক সম্প্রদায়, তারা কিন্তু তাদের নিজের ইচ্ছা মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং সেগুলোকে পরিচালনা করতে পারে। কিন্তু এখানে আরও একটা কথা বলা রয়েছে, ঠিক আছে, আর্টিকেল 29 বলেন এই কথাটা যে সরকার এবং সরকার এডেড যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় এবং সেখানে তাদের ভাষা, লিপি, সংস্কৃতি সংরক্ষণ করলেও, ঠিক আছে, তাদেরকে রেস, কাস্ট, রিলিজিয়ান এই ভিত্তিতে কিন্তু তাদেরকে মানে অ্যাডমিশনে কিন্তু বাধা দেওয়া যাবে না, ঠিক আছে। তাদের সংরক্ষণ করতে পারে, তাদের সংখ্যালঘু বেস্ট স্কুল করতে পারে, কিন্তু যদি সেটা গভর্নমেন্ট এডেড হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের অন্য মানে সাধারণ ছেলেদেরকে চাইলে কিন্তু মানে তাদেরকে মানে ভর্তি হওয়া থেকে কিন্তু আটকাতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এটাই মোটামুটি কনসেপ্ট, একটু অন্যরকম মানে হয়ে গেল কিন্তু তাও বলতে পারছি না, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে ওটাই যে স্কুল হতে পারে, কিন্তু স্কুলটা যদি গভর্নমেন্ট এডেড হয় তাহলে কিন্তু কোনো রেস, রিলিজিয়ান, কাস্ট এইসবের ভিত্তিতে কিন্তু তাদের অ্যাডমিশনে বাধা দিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে পরবর্তী রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 32 থেকে 35-এর মধ্যে পড়ে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আর্টিকেল 32। এই আর্টিকেল 32-কে বলা হয়ে থাকে হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। বলেছে কে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32-কে বা আর্টিকেল 32-কে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে কেন বলেছেন, এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে আমাদের যে সমস্ত মৌলিক অধিকার আছে বা আর্টিকেল পার্ট 3-তে যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেইগুলোর অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারি। এটাকে বলা দ্বারস্থ হতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে একটা একজন ব্যক্তি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই আর্টিকেলটাই, ঠিক আছে। মানে আমাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো কোনো না কোনো লঙ্ঘন হলেই আমরা সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারি, এটাই বলা আছে আর্টিকেল 32-এ। এবং এই জন্যই সংবিধানকে আর্টিকেল 32-কে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 33-তে কি বলছে? আচ্ছা, আর একটা কথা, এই আর্টিকেল 32 অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু রিটস জারি করতে পারে। কি করতে মানে রিটসগুলো কি কি আছে একটু পরে আমি আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 33 বলছে যে যে সমস্ত আমাদের মানে আর্টিকেল 33 অনুযায়ী বলছে যে আমাদের যে আর্ম ফোর্স আছে, আমাদের পুলিশ আছে বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের যে সমস্ত ব্যক্তি আছে, তাদের যে মৌলিক অধিকার, সেই তাদের মৌলিক অধিকারগুলোকে মানে সংসদ চাইলেই কিন্তু আইন অনুযায়ী তাদের যে মৌলিক অধিকার সেগুলোকে রেস্ট্রিক্ট করতে পারে, ঠিক আছে। আর্টিকেল 34 অনুযায়ী কি বলছে? কোনো একটি বিশেষ এরিয়ায় যদি মার্শাল ল লেগে যায়, কোনো একটি বিশেষ মার্শাল ল লেগে গেলে সেখানে কিন্তু মৌলিক অধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে, ঠিক আছে। মানে কি কোন একটা এরিয়া, বিশেষ কোন এরিয়া, সেখানে মার্শাল ল লেগে গেলে শুধুমাত্র সেই এলাকাটার যে মানুষ, সেই এলাকার মানুষদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়, ঠিক আছে। এটা চলে গেল আর্টিকেল 34। এবার এখানে আর্টিকেল 35 নয়, আর্টিকেল 35-এর ব্যাপারে যদি বলি তাহলে বিশেষ কিছু যে আমাদের
কি বলছে ফান্ডামেন্টাল রাইটস আছে তার ব্যাপারে আইন তৈরি করতে পারার যে মানে মেন দায়িত্ব দেওয়া আছে সেটা কিন্তু পার্লামেন্টকে দেওয়া রয়েছে, এটাই বলা হয়েছে আর্টিকেল 35-এ, সেটা এখানে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। এবার চলে আসে আমাদের রিটসগুলো নিয়ে। এখানে WRIT দিয়ে রিটস লেখা আছে, আবার অনেক সময় কিন্তু WRITS রিটস এটা হয়। ঠিক আছে, দুটোই মানে স্পেলিং কিন্তু থাকে। ঠিক আছে, রিটসগুলো লেখো। ঠিক আছে, আচ্ছা আমাদের মৌলিক অধিকারের সংরক্ষার্থে আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট কিন্তু লেখ বা রিটস জারি করতে পারে। ঠিক আছে, আচ্ছা রিটসগুলো কি, চলে আসি আমাদের হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, স্যাটিউটারি, কিউ ওয়ারেন্টো। ঠিক আছে, কি কি কিবা আসলে কি সেগুলো একটু আলোচনা করছি। প্রথমে আমাদের আসছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাসের অর্থ হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, মানে সশরীরে হাজির করা। মানে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, সেই আটক করা ব্যক্তিকে সশরীরে কিন্তু কোর্টে আমাকে উপস্থিত মানে করতে হবে। ঠিক আছে, এবং যদি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ভুলভাবে আহ, মানে ভুল গ্রাউন্ডে তাকে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে, বা যে গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে সেটি যদি কোর্টের যদি মনে হয় যে এটা স্যাটিসফ্যাক্টরি না, তাহলে তাকে বাইজ্জত বাড়ি বা যেটা মুক্তি করে দিতে পারে, সেটাও কিন্তু করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে হেবিয়াস কর্পাস। এটি ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় রক্ষা কবচ। মানে আমাকে অ্যারেস্ট করলে আমাকে কোর্টে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, এবং যদি আমার গ্রাউন্ডস ভুল মনে হতে পারে তাহলে কোর্ট আমাকে মুক্তি দিতেও পারে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের হেবিয়াস কর্পাস। ঠিক আছে, এবার চলে আসে আমাদের ম্যান্ডামাস। ম্যান্ডামাসে কি বলছে, ম্যান্ডামাসের অর্থ হচ্ছে উই কমান্ড। উই কমান্ড মানে আমরা আদেশ দিচ্ছি। আদেশ কাকে দিচ্ছে, যদি কোনো সরকারি আধিকারিক, কোনো নিম্ন আদালত তার যে লিগাল দায়িত্বগুলো রয়েছে, যে তার আইনত মানে আইনগতভাবে যে সমস্ত তার কর্তব্যগুলো আছে, সেই সমস্ত কর্তব্য যদি দেখা যাচ্ছে সে পালন করছে না, তাহলে হায়ার কোর্ট, ঠিক আছে, সেই সমস্ত মানে যে আধিকারিক সরকারি আছে তাকে বা নিম্ন আদালতকে অর্ডার দিতে পারে তার মানে কর্তব্যগুলোকে পালন করার জন্য। ঠিক আছে, সেই সমস্ত এইটাকে বলা হচ্ছে ম্যান্ডামাস। তবে এই যে বলা হচ্ছে সেই কর্তব্য নির্দেশ পালনের নির্দেশ দেওয়া হয়, তবে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে জারি করা যায় না। তাহলে কি ম্যান্ডামাসটা বুঝতে পারলে আরেকবার বলছি। যখন দেখে যে কোনো সরকারি আধিকারিক বা কোনো নিম্ন আদালত তার যে মানে কর্তব্য আছে সেই কর্তব্য ঠিক মতো পালন করছে না, তাহলে হায়ার কোর্ট চাইলে, ঠিক আছে, সেই সমস্ত ব্যক্তিকে নির্দেশ দিতে পারে বা সেই সমস্ত নিম্ন আদালতকে নির্দেশ দিতে পারে তার কাজ করার জন্য বা তার কর্তব্যগুলো পালন করার জন্য। এটাই হচ্ছে ম্যান্ডামাস। ঠিক আছে, তবে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু নির্দেশ দেওয়া যায় না। ঠিক আছে, 3 নম্বর চলে আসছে প্রহিবিশন, যার অর্থ হচ্ছে টু ফরবিড বা নিষেধ করা। এটার কনসেপ্টটা কি, নিম্ন আদালত অনেক সময় এমন এমন কেস মানে নিম্ন আদালতে কেস চলে যেটা তাদের এখতিয়ারের বাইরে চলে যায়, তখন উচ্চ আদালত নিম্ন আদালতকে তার বাইরে কাজ করার জন্য মানে কাজ করতে মানা করে। মানে কি, উচ্চতর আদালত যখনই তোর নিম্নতর আদালতকে তার এখতিয়ারের বাইরে গিয়ে মানে মামলা পরিচালনা করতে নিষেধ করে, সেই কনসেপ্টটা হচ্ছে প্রহিবিশন। মানে কি, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অর্ডার দিতে পারে, হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে, ডিস্ট্রিক্ট কোর্ট সাব ডিভিশনাল কোর্টকে, মানে এরকমভাবে যখনই কোনো উচ্চতর আদালত নিম্নতর আদালতকে তার এখতিয়ারের বাইরে কাজ করা থেকে বাধা দেয়, সেটাই হচ্ছে প্রহিবিশন। ঠিক আছে, এবার চলে আসছে আমাদের সার্টিওরারি, যার অর্থ হচ্ছে টু বি সার্টিফাইড বা জ্ঞাত হওয়া। এটা সিম্পল ভাষায় যদি আমি বলি, এই যে মানে আমাদের এটা আছে রিটস আছে, এটার মানে হচ্ছে একটা লিগাল অর্ডার। এই লিগাল অর্ডারটা উচ্চ আদালত নিম্ন আদালতকে বা পাবলিক অথরিটি বা ট্রাইব্যুনাল যে কমিটি আছে সেই সমস্তগুলোকে দেওয়া হয়। তাদের যে সমস্ত যে নথিগুলো আছে সেগুলো দ্বিতীয়বার যাচাই করার জন্য, বা তারা এমন একটা রায় দিয়েছে যে রায়টা মানে কি বলবো সঠিক না, সেই রায়টাকে বাতিল করার জন্য বা সেই রায়টাকে সংশোধন করার জন্য, এই সমস্ত কাজ করার জন্য কিন্তু উচ্চ আদালত যখন নিম্ন আদালতকে একটা লিগাল অর্ডার দেওয়া হয়, সেটাই হচ্ছে মোটামুটি সার্টিউটারি। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসে কিউ ওয়ারেন্টো বাই হোয়াট অথরিটি। এটা কি, যখন দেখছে আমাদের যে কোনো একটা পাবলিক অফিসে হোক বা সরকারি পদ দখল করে আছে এমন কোনো ব্যক্তির হোক, তার উপরে যদি আমাদের কারোর সন্দেহ হয়, তাহলে সুপ্রিম কোর্ট বা হায়ার কোর্ট চাইলে সেই সমস্ত পাবলিক বা সেই সমস্ত ব্যক্তির উপর তার যে বৈধতা, সেই বৈধতা যাচাই করতে পারে, এবং সেই যাচাই করার জন্য যে রিট, সেই রিটটা হচ্ছে কিউ ওয়ারেন্টো। ঠিক আছে, আচ্ছা এই মোটামুটি আমাদের 5টা চলে গেল। যদি বুঝতে না পারো বললে আরেকবার বলে দিচ্ছি, হেভিয়াস কর্পাস মানে হচ্ছে কোনো ব্যক্তিকে আমাদেরকে কোর্টে উপস্থাপিত করতে হয়, এবং কোর্ট চাইলে তাকে যদি মনে হয় গ্রাউন্ডস ভুলভাবে আছে তাহলে তাকে মুক্তি দিতে পারে। ম্যান্ডামাস কি বলছে, যখন উচ্চ আদালত নিম্ন আদালতকে বা কোনো সরকার আধিকারিককে বলে যে তার কর্তব্য ঠিকভাবে পালন করো, সেটা হচ্ছে ম্যান্ডামাস।
প্রহিবিশন কি? যখন উচ্চতর আদালত নিম্নতর আদালতকে তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে মানা করে, সেটা হচ্ছে প্রহিবিশন। স্ট্যাটিউটরি মানে কি হচ্ছে? যখন নিম্ন আদালতের কোনো মামলা রায় যে আছে সেটাকে বাতিল করা বা সেই রায়টিকে আমাদের মানে রিভিউ করা, বা যে সমস্ত, মানে সোজা কথা বলতে এমন একটা লিগাল রাইটস যেখানে নিম্ন আদালতগুলো বা যে সমস্ত তাদের নথিগুলো আছে, রিপোর্টসগুলো আছে, সেগুলোকে রিভিউ করতে পারে বা সেই রায়টাকে বাতিল করতে পারে। এই সমস্ত যে কাজগুলো করে সেটা স্ট্যাটিউটরির মাধ্যমে, ঠিক আছে। পিউ ওয়ারেন্টও কি হচ্ছে? কোনো একটি ব্যক্তি কোনো একটা গভর্নমেন্ট পোস্টে আছে যেটি মনে হতে পারে যে সেটি সঠিকভাবে নেই বা সন্দেহজনক পদে রয়েছে, ঠিক আছে, তাহলে তার পদের বৈধতা যাচাই করার জন্য যে রিটটা জারি করে সেটা হচ্ছে কিউ ওয়ারেন্টও, ঠিক আছে। এই মোটামুটি 5টা চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা ভালো আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং আর্টিকেল 226 অনুযায়ী কিন্তু আমাদের হাইকোর্ট রিট জারি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকারের জন্যই কিন্তু রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট মৌলিক অধিকার ছাড়াও আইনি প্রয়োজনেও কিন্তু রিট জারি করতে পারে। তাই রিট জারির ক্ষেত্রে হাইকোর্টের পরিধি কিন্তু সুপ্রিম কোর্টের চেয়ে ব্যাপক বা পরিধিটা বেশি, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা এমসিকিউ টাইপের ব্যাপার, ঠিক আছে, যে আর্টিকেল 15, 16, 19, 29 এবং 30 এটি শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য, বাকিগুলো সবার জন্য, ঠিক আছে। এখানে যেমন রয়েছে কেশবকান্ত ভারতী কেসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে বেসিক স্ট্রাকচার বা সংবিধানের মূল কাঠামো পরিবর্তন না করে মৌলিক অধিকার সংশোধন করা সম্ভব। যেখানে আমরা বলেছিলাম যে প্রিএম্বল ইজ এ পার্ট অফ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ওই যে কনসেপ্টটা হয়েছিল সেখানে বলা হয়েছিল কেশবানন্দ ভারতী কেসে যে তার সাথে সাথে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ না করে কিন্তু আমরা মৌলিক অধিকারকে সংশোধন করতে পারি, ঠিক আছে। সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার অফ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তারপরে মৌলিক অধিকারের যে মানে আমাদের সংসদের দ্বারা আইন দ্বারা স্থগিত করা যায় না, এই জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে। যে কোনো আইন আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু সহজে ভায়োলেট করতে পারে না বা চেঞ্জ করতে গেলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হয়, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, মোটামুটি এটা একটা পেজে যে কনসেপ্ট সেগুলোকে মোটামুটি করা রয়েছে আলোচনা, ঠিক আছে। যদি প্রথম থেকে দেখি, আমরা পার্ট 3-তে রয়েছে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 থেকে 35 ইউএসএ থেকে নেওয়া হয়েছে। বর্তমান রাইটস রয়েছে 6টা। সম্পত্তির অধিকার 31 নম্বর থেকে বাদ চলে গেছে, বর্তমানে পার্ট 12-এর 300-তে রয়েছে। 40তম সংশোধন 1978-এ বাদ গিয়েছে, ঠিক আছে। প্রথমে রয়েছে সাম্য স্বাধীনতার আর্টিকেল 14-তে বলছে আইনের চোখের সমতা, 17-তে অস্পৃশ্যতা দূরীকরণ, 18-তে খেতাব অর্জন, 19-এর 6-টে গণতান্ত্রিক স্বাধীনতা, 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, 21-এর যে আমাদের শিক্ষার অধিকার রয়েছে 6 থেকে 14 বছর শিশুদের সেটা, ঠিক আছে। 23-এ যে বেকারশ্রম বা মানুষ পাচার রোধ সেটা, 24-এর ক্ষেত্রে শিশু শ্রম নিষিদ্ধকরণ করা হয়েছে 14 বছরের নিচের জন্য। আর্টিকেল 25-এ বলা হয়েছে ধর্ম পালনের ব্যক্তিগত স্বাধীনতা, মানে 25 থেকে 28। 29-30-এ বলা হয়েছে যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট যেগুলো আছে সেগুলো। তারপরে যে আর্টিকেল 32-এর সম্পর্কে যে রিট আমরা আলোচনা মানে রিটসগুলো আছে সেই রিটসগুলোকে মানে পড়লাম আমরা। হেভিয়াস কর্পাস যেটা বেআইনি আটকে মুক্তি, ম্যান্ডামাস যেটা সরকারি কর্তব্যের আদেশ, প্রহিবিশন যেটা নিম্ন আদালতকে নিষেধাজ্ঞা, স্ট্যাটিউটরি মামলা উচ্চ আদালতে পাঠানো, ঠিক আছে। কি ওয়ারেন্টও পদের অধিকার যাচাই। আচ্ছা, স্ট্যাটিউটরি এখানে যদি যাই, এটা এখানে ওয়ার্ডটা খুব সুন্দরভাবে বলা আছে, মামলা উচ্চ আদালতে পাঠানো। এই কথাটা আমি বলতে ভুলে গেছি। আমি বলছিলাম যে রিভিউ করতে পারে, সেটাকে বাতিল করতে পারে বা সেটাকে আবার রিভিউ করে রায়টা দিতে পারে। সবচেয়ে ভালো হচ্ছে যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যদি মামলা পাঠানো হয় তাহলে স্ট্যাটিউটরির মাধ্যমে কিন্তু করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই মোটামুটি চলে গেল, এখানেই মোটামুটি শেষ আমাদের। তো ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে তো অবশ্যই জানিও। আর যদি যারা, আশা করছি এটা পড়ার পর তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পেরেছি আমাদের সংবিধান মৌলিক অধিকার নিয়ে। তো তোমাদের যারা ফ্রেন্ডস আছে যারা এই চ্যাপ্টার নিয়ে ভয় করে তাদেরকে শেয়ার করতে পারো, আশা করছি তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো।